একটি বিনম্র উচ্চারণ, এইটুকুর জন্যেই জানি না কত পথ, কত লড়াই, কত যুদ্ধ আমাদের পেরোতে হয়েছে। আমাকে 4 তারিখ একটি টিভি চ্যানেল থেকে জিজ্ঞেস করেছিল আজ কি মনে হচ্ছে। আমি বলেছিলাম চিতোর পুনরুদ্ধার হলো, এই একটাই কথা। তো চিতোর পুনরুদ্ধার হওয়ার মানে কিন্তু এই নয় যে একজন রাজা বদলে আরেকজন রাজা, একজন শাহেনশাহ বদলে আরেকজন সম্রাটের অধিষ্ঠান। চিতোর পুনরুদ্ধার হওয়ার মানে এই যে সংস্কৃতি আমার জন্ম দিয়েছে, যে সংস্কৃতি আমাকে লালন করেছে, আমাকে পালন করেছে, সেই সংস্কৃতিকে স্বীকার করায় বা সেই সংস্কৃতির কথা উচ্চারণ করায় বা সেই সংস্কৃতিকে নিজের বলে দাবি করায় আমার কোথাও কোনো কুণ্ঠা থাকবে না, এইটুকু। বিগত 10 বছরে কত অনুষ্ঠানে গেলে কোনো কারণ ছাড়া, এখন তাদের অনেককেই ভিন্ন ভিন্ন রকম পোস্ট দিতে দেখে কত হাসি পায় বা কত অন্যরকম ভাবে শুনি বা একটু মজাও লাগে। কত কেউ কেউ বলেছেন, অনেকে ফিটফিট করে হেসেছেন আরো বেশি, যে চায়ের সঙ্গে বিস্কুট খাবে না ঘুটে খাবে। কেন? তাদের মনে হয়েছে যে এই ভারতে জন্মে, এটা আমি যখন প্রত্যেকের কথা বলুক, একটা যখন দেশ পত্রিকায় আমার এবং শ্রীজাতর একটা যৌথ সাক্ষাৎকার বেরিয়েছিল, আমি তাতে এই কথাটা বলেছিলাম যে সঞ্জীব চট্টোপাধ্যায় বা মণিশঙ্কর মুখোপাধ্যায়, শঙ্কর, তাদের এত পুরস্কার পেতে দেরি হয় কেন? তারা ভারতীয়, ভারতাত্মার প্রতি শ্রদ্ধাশীল বলে? যে মহাপ্রভু শ্রীচৈতন্য এই পৃথিবীকে শিখিয়েছিলেন যে ব্ল্যাক লাইভস ম্যাটার, আজকে সারা আমেরিকা সূত্রে আমরা সবাই জানি, কালো মানুষদের সম্মান, তার আগে উনি যেটা করেছিলেন, ব্ল্যাক লাইভস ম্যাটারের আগে ব্ল্যাক গডস ম্যাটার। কত বড় বিপ্লব আমরা ভাবতে পারি। জগন্নাথের যে, জগন্নাথ বললে আমরা চোখ বন্ধ করে যা দেখতে পাই, সেই জগন্নাথের পূজার্চনা করা আজ থেকে 500 বছর আগে খুব একটা সহজ ছিল না। সবার মনে হতো দেবতা কেন ফর্সা টুকটুকে হবেন না। সেটাও একটা বিরাট বিপ্লব। চণ্ডালোপী দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, কোনো জাতি নেই, কোনো বর্ণ নেই, কৃষ্ণ বলো সঙ্গে চলো, এটা বলাটাও একটা বিরাট বিপ্লব। আমরা যখন স্কুলে কলেজে পড়েছি, আমরা কি শুনতাম, কি শোনানো হতো আমাদের? নেকা চৈতন্য, কাশীর বাঁধানো ঘাটে নিত্যানন্দ পাঠা কাটে। এগুলো ছিল, বলতেও ঘৃণা বোধ হয়, কিন্তু এগুলো ছিল স্মার্ট হওয়ার, যুগোপযোগী হওয়ার, সাহিত্য সংস্কৃতি মহলে ভিসা পাওয়ার। এগুলো ছিল শর্ত। কেন? ওটিটি সিরিজ হচ্ছে, তাতে কুকুরের নাম সতী আর সাবিত্রী। কেউ কল্পনা করতে পারে? কোনো ধর্মকে অপমান করার দরকার নেই, কিন্তু যা কিছু সনাতন, যা কিছু হিন্দু, যা কিছু ভারতীয়, যা ভারতের, তার কোনো হিন্দুকে কেউ বলেন সিন্ধুর থেকে এইতে আগত, কোনো তাকে অসম্মান করাটা আমার সাহিত্য চর্চার প্রাক শর্ত হয়ে দাঁড়ালো কেন? কেন? কি কারণে? কুৎসিততম ভাষায় শ্রীরামকৃষ্ণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ থেকে, মা শারদা থেকে, স্বামীজি থেকে কাউকে ছাড়া হলো। পাতার পর ফেসবুকের পর ফেসবুক যারা জঘন্য নোংরা পোস্ট দিতেন স্বামীজির সঙ্গে ভগিনী নিবেদিতার কি সম্পর্ক তাই নিয়ে, আজকে তারাও দেখছি বিরাট গেরুয়া হয়ে গেছেন। কত রঙ্গ দেখি দুনিয়ায়। কিন্তু তারপরেও একটা কথা, যদি আমি মনে করি এই স্বদেশপত্র, এটি কি একটি নতুন পত্রিকা মাত্র? না। এটি কি একটি দল? না। এটি কি কেবল ও রাখি এসছে, আচ্ছা 2 রাখি এসছে, তো একি একটি পত্রিকা মাত্র? না। একি একটি দল? না। একি একটি ঘোষণা মাত্র? না। আমি যদি মনে করি, অনেকে এখন দেখবেন একটা তর্ক হচ্ছে এইতে জায়গায়, ভালো কে খারাপ কে, ওই দল থেকে এই দলে আসবে কিনা, ওই দল থেকে সেই দলে যাবে কিনা। আপনি দলের কথা ভুলে যান। কে কবে কি করতো ভুলে যান, মন কাহার সঙ্গে কতটুকুন বিবাদ হলো। ঠিক যেরকম একজন মানুষ যদি তুলসী তলায় প্রদীপ জ্বালাতে চান,
কোনো নারী বা কোনো পুরুষ, তাকে যেমন বাধা দেওয়া যায় না। কোনো নারী বা পুরুষ যদি দুর্গাষ্টমীর অঞ্জলি দিতে চান, তাকে যেমন বাধা দেওয়া যায় না, কোনো প্রশ্নই ওঠে না বাধা দেওয়া, তেমনি কেউ যদি গতকাল অব্দিও ঠাট্টা তামাশা করে আজকে বলেন ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, বা ভারত মাতা কি জয়, বা বন্দে মাতরম শ্রদ্ধার সঙ্গে বলেন, তাকেও আপনি গত পরশু আগের বছরের জুন মাসে কি করেছিলেন বলে দূরে রাখার কোনো কারণ নেই। কিন্তু তার শ্রদ্ধাটা জেনুইন হতে হবে, তার শ্রদ্ধাটা যেন কিছু ফন্দি না হয়, এইটুকু। এবং আজকে যেখানে আসছেন, আজকে আপনি যেখানে আসছেন, আপনি এতদিন জানিয়ে হাসাহাসি করেছেন, আজকে যদি তাকে শ্রদ্ধা জানাতে চান, তাহলে তাকে সেই নিবিড়তার সঙ্গে, সেই সাত্বিকতার সঙ্গে, সেই সততার সঙ্গেই শ্রদ্ধাটুকু জানান। আমাকে শ্রদ্ধা জানাতে হবে না তো। স্বদেশপত্র যারা প্রাণ দিয়ে খেটে এই করছে, এতদিন ধরে দেখছি অঙ্কুর মজুমদার, অরিজিৎ বাগচি, অদিতি চক্রবর্তী, প্রকাশ, রিক, তাদের শ্রদ্ধা জানাতে হবে না তো? বলেনি কেউ। আপনি আপনার দেশকে শ্রদ্ধা জানান। এই যে আমার ভাই রূপ এখানে বসে আছে, স্বর্ণাভ বন্দ্যোপাধ্যায়, ও আমার আনন্দবাজারে প্রত্যেকটা লেখা বেরোনোর পর আমায় বলতো, বিনায়ক দা, তোমাকে তো আমাদের দলের গুন্ডারা মারতে আসবে, আমি বরানগর থেকে নাকতলা যেতে যেতে তোমার মুখ চোখ ফাটিয়ে দেবে। খুব ভালোবেসে আমাকে এটা বলতো। অবশ্যই আমি কি বলছি শুনে নে। আজকে যেন সেই পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি থাকবে, এটাই আমাদের গ্যারেন্টি, যে ও যা লিখবে বরানগরে বসে, সেই লেখার পর কেউ মুখ চোখ ফাটিয়ে দেওয়া তো দূরের কথা, কেউ চুমু খেয়ে গেলে কি হবে আমি বলতে পারি না, কিন্তু কেউ একটা ফোনেও একটি কথা বলতে পারবে না। এটাই তো, এটাই চাই, এটাই দরকার, এটাই ভারত। রবীন্দ্রনাথ এটার কথা অনেক আগে লিখে গেছে। রাজার পুত্রকে খুন করেছে একজন, তাকে সবাই বেঁধে এনেছে গলা কাটবে বলে। রাজা জিজ্ঞেস করছেন ও কি অপরাধ করেছে। সেই লোকটি বলছে, আপনার পুত্র আমি যখন ছিলাম না ঘরে ঢুকে আমার স্ত্রীর শ্লীলতাহানি করেছিল, আমি তাই আপনার পুত্রকে খুন করেছি। রতন রাও রাজা বলছেন, বেশ করেছো, একে মুক্তি দাও। এটাই তো রামচন্দ্র যে সীতাকে প্রাসাদে রাখতে পারেননি, রামের জায়গায় যদি আমি থাকতাম আমি ওই কাজ করতাম না, কারণ আমি রামের মতো গণতান্ত্রিক নই। আমি আমার ফ্যামিলিটা দেখতাম। রাম প্রজার স্বার্থ দেখেছেন, প্রজা এই কথাগুলো বলছে। ভারতের সবচেয়ে গণতান্ত্রিক রাজার নাম, শাসকের নাম ছিল রঘুপতি রাঘব রাজা রাম। রাজা রামের নামে ধ্বনি দিলে কোনো অসুবিধা নেই তো। আমি তার সুশাসন, যে শাসনে প্রত্যেকে সমান, কেউ ডিসক্রিমিনেটেড হচ্ছে না, কেউ অ্যাডেড কোনো সুবিধে পাচ্ছে না, আমি সেই শাসনের নামে জয়ধ্বনি দিচ্ছি, কোনো অসুবিধা নেই তো। জালিয়ানওয়ালাবাগ আন্দোলনের পর আব্দুল জোলানি বলে একজন, তিনি বলেছিলেন আমার রামের নামে জয়ধ্বনি দিতে কোনো অসুবিধা নেই। একজন রাজার সেই শাসনটার জয়ধ্বনি দিচ্ছে। কিভাবে, কবে? আজকে আমাদের মুখ্যমন্ত্রীর কতগুলো ছবি দেখে অনেকের চোখ কপালে উঠেছে। গরুকে কেউ জড়িয়ে ধরবেন কেন? আপনি ঠিক 100 বছর আগে চলে যান, এই বাংলার প্রতিটা ঘরে, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গীয়, যারা ঘটি, প্রতিটা ঘরে গরুর গলায় মালা পরিয়ে, তার কপালে সিঁদুর দিয়ে, তার চরণে সিঁদুর দিয়ে পুজো করা হতো। এটা আমাদের একটা রিচুয়াল। এবার আপনার মনে হতে পারে রিচুয়ালটা আমার ভালো লাগছে না, সেটা আলাদা প্রশ্ন। গোপার্বণ বলা হয়, গোপার্বণ এখনো হয়। কিন্তু বিগত 20 বছর এই গোপার্বণ কেউ বাড়িতে করলেই তাকে, ও তুমি ওই দলের না, কেন? যা আমার 1000 বছরের সংস্কৃতি, আমি তা পালন করলেই কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো কিছু কেন হয়ে যায়? তার মানে সবকিছু হোক, তুমি তোমারটি পালন করো না। যিনি রবিবার দিন, আমি অনেককে এটা জিজ্ঞাসাও করেছি, কোনো উত্তর পাইনি। রবিবার দিন যিনি বসে, যিনি রবিবার দিন যিনি লাইনে দাঁড়িয়ে পাঁঠার মাংস কেনেন, নিচে পাটাতনের নিচে থাকা পাঁঠাগুলো ব্যা ব্যা করে ডাকতে থাকে, এক মুহূর্তের জন্য তার মনে হয় না, না একটা নিরীহ প্রাণীর প্রাণ নেব না, আমি মাংসটা না কিনে বাড়ি চলে আসি।
তিনি দাঁড়িয়ে থাকেন, ওই পাঁঠার আর্তনাদ শুনতে শুনতেই আধ ঘন্টা 40 মিনিট দাঁড়িয়ে থাকেন, তারপর 500, 750, 1 কিলো 1.5 কিলো মাংস নিয়ে বাড়িতে ফেরেন। সবাই আমরা দেখি। তার অসুবিধাটা কবে হয়? যখন কালী পুজোয় প্রতীকী স্তরে একটি পাঁঠা বলি হয়, অন্য কোনো সময় তার জেগে ওঠে না মানবিকতা। ওই দিন তার মানবিকতাটি জেগে ওঠে। কেন জেগে ওঠে? কারণ এই বলির মাংস একা খাওয়া যায় না, এটা সবার মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়। এই যে ধর্মের মধ্যে অন্তর্নিহিত চ্যারিটিটা, এই চ্যারিটিটা যদি প্রসারিত হয়ে থাকে, তাহলে যারা ধর্মান্তর করিয়েই খায় তাদের একটু অসুবিধে হয়ে যায়। কারণ তারা তো এই ন্যারেটিভটাই দিয়ে এসেছে যে ওখানে কিছু পাবে না, এখানে এসো বস্তা বস্তা চাল পাবে, ডাল পাবে, এটা পাবে, ওটা পাবে। একবার একটু নামটা লিখিয়ে নাও। মৃতকে 1 গ্লাস জল দেওয়ার আগেও তাকে ধর্মান্তরিত করিয়ে নামটা লিখিয়ে নাও। কেন? তো আমার যা আছে সেটা আমি রাখবো না সেটা আমি ফেলবো, সেটা আমাদের সমাজ ঠিক করবে। বিখ্যাত এক পুরাণবিদ যিনি 10 বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন একটি কথা প্রমাণ করতে, যে রামচন্দ্র গরুর মাংস খেতে ভালোবাসতেন না বাসতেন না, এটাই তার গবেষণার ইতি বিষয়। এখন শুনছি 70 লাখ না 75 লাখ টাকা, কত লাখ টাকা তৎসুপেরিতে ধরা পড়েছেন, কি আইনি ব্যবস্থা হবে জানি না। হঠাৎ করে 2 বছর আগে শুনলাম তিনি সংস্কৃত মন্ত্রগুলো বাংলায় অনুবাদ করার চেষ্টা করছেন। কেন? আমরা পুজোর অঞ্জলির মন্ত্র ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা চিরকাল বলে এসেছি, হঠাৎ বাংলায় বলতে যাবো কেন? তিনি কি চার্চের মন্ত্রগুলো গিয়ে বলেছেন যে এগুলো ইংরেজি থেকে বাংলায় করতে হবে? তিনি কি অন্য কোথাও গিয়ে বলেছেন যে এই মন্ত্রগুলো আরবি থেকে বাংলায় করে বলতে হবে? বলেননি তো। তিনি একটি জায়গাতেই বলছেন। তারপরে তোমার যা আমার যা আছে, একজন সাঁওতালের সবচেয়ে কাছের দেবী কে হতে পারেন? মা কালী, আর কেউ নয়। আমি আমার গ্রামে স্বামী বিবেকানন্দ ফতেমার কুমারী পূজা করিয়েছিলেন, আমি সাঁওতাল একটি মেয়ের কুমারী মেয়ের দুর্গা পুজো কালী পুজো করিয়েছি। কি বিরাট উন্মাদনা! অনেকের ভয় লেগে গেছে যে কনভার্সন বন্ধ হয়ে গেল। আমার বক্তব্য হচ্ছে যেটা, যে মা কালী পুজো, সেখানে মা কালী সাঁওতালের পর, আর আপন কি? ভ্যাটিকান হতে পারে এটা কোনোদিন সম্ভব? যা আমার পুজো তা আমার দেশের, আমি জনজাতি, দলিত, উপজাতি কিছু মানি না, যা আমার পুজো তা একজন সাঁওতালেরও পুজো, একজন ওরাওয়েরও পুজো, একজন মুন্ডারও পুজো, একজন লেপচারও পুজো। আপনি চলে যান আসামে, চলে যান ত্রিপুরায়, দেখবেন ওই দেববর্মারা পুজো দিচ্ছে, ত্রিপুরার উপজাতিরা, তাদের কারো গোত্র কাশ্যপ, কারো কৃষ্ণাত্রেয়, কারো ভরদ্বাজ, একই তো। ভারতবর্ষ কোনো ইউনিয়ন অফ স্টেটস নয়, কতগুলো রাজ্যের সমাহার নয়। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং কুরু। ভারতের ঋষিরা হাজার হাজার বছর আগে ভারতকে এই নদীগুলো দিয়ে বেঁধে দিয়েছে। ওখানে কোনো সাউথ নর্থ বিভাগ নেই, তাহলে নর্থে সিন্ধুও থাকতো না, সাউথের কাবেরীও থাকতো না, সব একসাথে। এই নদীর জলগুলো একসাথে মিশে গেছে, এই নদীর জলই আমাদের শিরা উপশিরায় রক্ত হিসেবে প্রবাহিত হচ্ছে। এইটুকু যেদিন আমরা বুঝতে পারবো, এইটুকু যখন আজকে আমরা বুঝছি, যা আমার আজকে আমরা তাকে রিক্লেম করব। আমার দাদুর বাড়িটা ভেঙে চুরে ভাঙা পড়ে আছে, সেখানে প্রমোটার আসছে উল্টো অন্য পাড়া থেকে, সেখানে মহল তুলবে বলে, আমি সেটাকে রিক্লেম করে আমরা আমাদের মতো থাকবো। আমরা কারো বাড়া ভাতে ছাই দিতে যাব না, কাউকে এই করতে যাব না, কিন্তু যিনি এখানে আসবেন, আগে যে ওই যে একটু আগে বললাম যে কেউ দুর্গাপুজোর অঞ্জলি দিলে তাকে কি বাধা দিতে হবে? তিনি আগের বছর দেননি কেন বলে? কেউ প্রদীপ জ্বালালে তাকে কি বাধা দেওয়া হবে যে তিনি আগের বছর কেন জ্বালাননি? কিন্তু তাকে আমরা নিশ্চয়ই বলবো যে শ্রদ্ধার সঙ্গে কাজটা করুন এবং জুতোটা খুলে রেখে এসে করুন। সন্তানের মুখ চেয়ে যদি দাঁতে দাঁত চেপে করতে হয় তাই করুন, কিন্তু জুতোটা খুলে রেখে করুন। শ্রদ্ধাটা দেবেন যখন, তখন শ্রদ্ধাটা একটু শ্রদ্ধার মতো করে দিন। যা আমাদের এই গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু, এই নদীতে বিমলদা এসেছেন। বিমলদা আসুন। বিমলদা আমাদের শিক্ষক, বিমলদা আমাদের অনেক কিছু শিখেছি বিমলদার কাছে বহু দিনের এইতে, অনেক লেখা পড়ে বিমলদা যখন ভয় পেয়েছি মাঝে মাঝে মানুষ তো সেই জায়গা থেকে যেতেই পারবো, তো বিমলদা এই করেছেন। তো আজকে সেটুকুই আমাদের বলার, আজকে আমাদের অতিরিক্ত কিছু বলার নেই। এই স্বদেশপত্র ভারত বলে একটি দেশে ভারতীয় যারা তা মনে করেন, তাদের মধ্যে কিন্তু তাদের একত্রিত করার একটা চেষ্টা, এবং এর বাইরে যে যেভাবে কথা বলে,
যে ভাষায় কথা বলে, দেখবেন অনেক সময় বলা হয় হিন্দি 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 হিন্দু হিন্দুস্তান, তা কিন্তু নয়। বরং এই সরকারের আমলে নতুন এইতেই কিন্তু ভোজপুরি ভাষা, মৈথিলি ভাষা, কলকাতায় এসে যারা প্রচার করে গেলেন রবি কিষান থেকে শুরু করে মনোজ তিওয়ারি, সবাই ভোজপুরি নায়ক, তারা কেউ হিন্দি সিনেমার নায়ক নয়। ভোজপুরি একটা আলাদা ভাষা হিসেবে উঠে এসছে। কেবলমাত্র আমি একটা কথা বলবো, কেবলমাত্র উর্দু ভাষা হিন্দিটাই হবে, আর কোনো ভাষা হবে না, এটাও তো হতে পারে না। কলকাতার মেয়র বলবেন যে উর্দু একদিন 50 ভাগের বেশি লোক বলবে। তো আমি একটা কথাই বলে শেষ করব, যে এই স্বদেশপত্রে একটা কবিতা বলে শেষ করব। তার আগে এটা শেষ কথা, আমরা অনেকে অনেক কিছু জানি, আমরা অনেকে অনেক কিছু জানি না, কিন্তু আমরা যে যা জানি, যে যা জানি না, সমস্ত মিলিয়ে একটা জিনিস আমরা সবাই জানি, ভারত আমাদের সবার দেশ, বন্দে মাতরম আমাদের সবার গান, ভারত মাতা কি জয় আমাদের সবার স্লোগান। এবং স্বয়ং রবীন্দ্র